দুইটা জিনিস যদি সাপোর্ট পাওয়া যায়, ফার্স্ট অফ অল হলো যে প্রথম বাসা পাওয়াটা, আর প্রথম কাজ, সেকেন্ডলি প্রথম কাজ পাওয়াটা। কিন্তু এর জন্য হার্ড ওয়ার্ক হইতে হবে, খুঁজতে হবে, যাইতে হবে, একটু ইগোটাকে ডাউন করতে হবে, যে হয়তো বা কিছু মানুষকে বলতে হবে যে আমার জব লাগবে। আসলে শুরুটা মানে বিগিনারদের জন্য কখনোই স্মুথ না। আমি বলবো 99% কেসেই স্মুথ না, ডিফিকাল্ট। শুরু করতে পারলেই আর কি, এরপরে আর আমার মনে হয় না কাউকে একটু পিছিয়ে ফেলা দেখতে হয় আসলে। ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডাতে আমরা স্টুডেন্ট ভিসার নামে আমরা এডুকেটেড লেবার পাঠাচ্ছি। এডুকেশন ছাড়া, প্রপার এডুকেশন ছাড়া এই সমস্ত রুলস রেগুলেশনস মেনে প্রপার ওয়েতে সিটিজেনশিপ অর্জন করাটা সবার পক্ষে পসিবল না। তাদের আসলে মেইনলি টার্গেট থাকে হচ্ছে ডেভেলপড কান্ট্রিতে সেটেল হওয়া। তো তারপরেও স্টুডেন্টরা তো কি বসে নাই। কাজ করে আপনার অ্যাকোমোডেশন প্লাস টিউশন ফিস ম্যানেজ করতে পারছেন, বাট ইটস চ্যালেঞ্জিং, বাট ইটস পসিবল। আলটিমেটলি অ্যাব্রোড আসলে অড বলে কিছু না, যে কেউই চেষ্টা করলে পারবে। এই মিডল ক্লাস মানুষের মানে ড্রিমটা বেশি থাকে এবং তাদের অপূরণের হারও বেশি থাকে, যে তারা সাকসেসফুল হয় না। তো আমি বলবো হচ্ছে কি মিডল ক্লাসের অনেক অপশন আছে, কিন্তু এবং তারাই মানে সাকসেসফুল হয়। তার রিজন হচ্ছে যে তারা ওই স্ট্রাগলটাকে করতে পারে। আমি যতটুকু জানি, হ্যাঁ, যে আপনি খুব হ্যান্ডসাম স্যালারি পেতেন বাংলাদেশে। হ্যাঁ, যেন আপনি এই হ্যান্ডসাম স্যালারি বাদ দিয়ে কেন আপনি ইউকেতে যাওয়ার প্ল্যান করলেন? হ্যালো প্লাবন, কে অবস্থা শোন ভাই? এই তো কি অবস্থা, হ্যালো। আচ্ছা, ওই যে আমি আসলে এই যে আমার যে একটা পেজ ওপেন করছি আর কি, হ্যাঁ, যেহেতু আস্তে আস্তে হলো গিয়ে যে টুকটাক করে করে একটু একটু করে অলমোস্ট 4 বছর হয়ে গেল আসলে আমি কি করি বা কাদের সাথে কাজ করি, যে সবাই আসলে জানতে চায়। বা অ্যাকচুয়ালি আসলে এই ভিডিওগুলি করার মিনিং হচ্ছে এটা যে আসলে একটা মানে পুরো একবারে সঠিক একটা জিনিস জেনে একটা স্টুডেন্ট দেশের বাইরে যাক। বিকজ আসলে আমরা যারা এই ধরনের বিজনেস করি আসলে আমরা হয়তো বা অনেক এজেন্সি যারা আছে আসলে কিছু সত্য কিছু মিথ্যা আসলে অ্যাড করে করে আমরা একটা কাউন্সেলিং করি আর কি। বাট অ্যাকচুয়ালি আসলে ইউকেতে কী হয়, বা একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে যায়, নট অনলি ইউকে, যেহেতু ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা আমাদের সবগুলি কান্ট্রি আমার কাছে তো সবসময় সমানই মনে হয়। সমান বলতে এদিক থেকে যে কোনোটার থেকে কোনোটা কম না, ইউকে যাক ইউএসএ যাক, বাট মোটামুটি কিছু কিছু জিনিস তো সব কান্ট্রিতেই কমন। সো একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে পড়তে যায় তখন সে তার কী কী চ্যালেঞ্জ হতে পারে, কী কী প্রিপারেশন নিয়ে আসা, বা রাইট নাও যারা দেশের বাইরে আসে স্টুডেন্ট ভিসাতে বা ইউকেতে আছে বা ইউএসএতে আছে, সবার সাথে আমি আস্তে আস্তে শুরু করবো যারা আসলে মেনলি ট্রিপ্লয় থেকে যারা গেছে, যেহেতু অ্যাজ এ ট্রিপ্লয় অ্যাম্বাসাডার হিসেবে সবসময় কথা বলি। সো আসলেই যারা ট্রিপ্লয়ের মাধ্যমে গেছে তারা আসলে কেমন আছে, তো এই ব্যাপার আর কি। আর একবার আনসেন্সর্ড, একবারে মুখে যা আসে তাই, যেটা সত্য সত্য, যেটা মিথ্যা মিথ্যা। তারপর কি অবস্থা শোভন ভাইকে দিয়ে, সিনিয়র মানুষ, বস কি অবস্থা, কেমন এই আছেন? তো আলহামদুলিল্লাহ, আছি আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? ইয়াতে ইউকেতে নাকি অনেক ইয়া নাম কি বলে এটাকে, বারবার সবগুলিতে নাকি খুবই প্রেশার বা প্রাইস নাকি অনেক হাই নেয়, চুল টুল কাটা নেয়। মাইশো নাকি চুল টুল কাটতে একটু ভয় পায়। তারপর হলো গিয়ে যে একবারে 6 মাসের চুল একবারে একবার কেটে ফেলছে আর কি। 10 পাউন্ড দিয়ে 6বার কাটার থেকে একবারে না কাটা পড়ে আর না, কি। আর আমি শোভন ভাই তো কাটার ভয়ে কি ইয়া মানে ইনকাম টিনকাম অনেক কম নাকি, যে চুল টুল কাটতেছে না, দাঁড়িয়ে থেকে কাটতেছেন না? বিষয়টা এরকম না যে ইনকাম ঠিক আছে, ইনকাম আলহামদুলিল্লাহ, বাট চুল বড় রাখতে চাচ্ছি আর কি। তাই হোক, সেভও হলো, ফ্যাশনও হলো। আচ্ছা, গ্রেট গ্রেট গ্রেট। তারপর প্লাবন, তোমার কি অবস্থা, চুল টুল কেটে ফেলছো? আলহামদুলিল্লাহ না, আমার চুল কাটার উদ্দেশ্য অন্য একটা ছিল আসলে। মাঝখানে প্রচন্ড গরম পড়ছে, তো আমি এখানে ভাবলাম যে চুলটা একেবারে ছোট করে দিই, মানে অস্বাভাবিক গরম আমার জন্য হয়তো বা, আমি এমনিতে গরম সহ্য করতে পারি না। তো যার কারণে আমি ভাবলাম যে একবারে চুলটা ছোট করে ফেলি। আচ্ছা, গ্রেট। তো চুল কাটা, হ্যাঁ এটা আসলে এক্সপেন্সিভ আমি বলবো। নর্মালি যে আমি তো লাস্ট টাইম চুল কাটলাম সাথে শ্যাডোয়েল থেকে, শ্যাডোয়েলে 22 পাউন্ড নিল চুল কাটা প্লাস জাস্ট ট্রিম করার জন্য, টু মাচ। হ্যাঁ সেটাই না, আমিও লাস্ট টাইম যখন জাস্ট চুল সাইজ করেছিলাম তখন আমার এরকম 25 পাউন্ডের মতো লাগছে আর কি। মানে ভেরি এটা কিন্তু এক্সপেন্সিভ। এটা কিন্তু একটা গুড বিজনেস আইডিয়া সেলুনের বা বারবার শপের। মানে কেউ যদি বাংলাদেশ থেকে সেলুনের কোর্স করে আসে, সেলুনের উপর চুল কাটার উপরে,
I don't think যে এটার জন্য কোনো কোর্স করার দরকার আছে। তারপরও হ্যাঁ, না, 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 ভালো এটা প্লাবনের চুলের স্টাইলটা আসলে কোনো স্টাইল না, তো সেইভাবে সবাই কাটতে পারবে। স্টাইল কিন্তু যারা ফ্যাশনেবল, হ্যাঁ, যারা ফ্যাশনেবল চুল কাটতে চায় তাকে অবশ্যই এটার উপর ট্রেনিং ট্রেনিং এখানেও আছে, ইউকেতেও আছে, বাট এইখানেও দেখা যায় এক্সপেন্সিভ, একটা কোর্স করতে হবে। বাট এটা আসলে খুবই বলতে পারে কম রিস্কের একটা বিজনেস। চুল কাটবেই আর কি মানুষ, তো যারা চায়, পার্সোনালি আমিও যদি চুল কাটা শিখে আসতে পারতাম বা এখানে, তাহলে আমি একটা ভালো একটা অপশন পাইতাম আর কি ট্রেনিং। না আসলে কোনো কাজই তো কম না, সব কাজই তো সমান। না আসলে ইদানিং যেটা যে ইউকেতে বিশেষ করে আমাদের মতো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য এটা আসলে খুবই ভালো অপরচুনিটি। সেলফ এমপ্লয়েড যে ভিসা, সেলফ এমপ্লয়েড, সো এটা একটা খুবই ভালো অপরচুনিটি এনি কাইন্ড অফ বিজনেস। সো ইট কুড বি আ বারবার শপ। সো এটার মাধ্যমে নিজেকে নিজে সেলফ এমপ্লয়েড করা, প্লাস যদি অন্য কেউ থাকে, ফ্যামিলি মেম্বার থাকে, ফ্রেন্ডস থাকে, তাদেরকেও সে স্পন্সরশিপের আওতায় নিয়ে আসতে পারে। সো আমি যদি Okay, জানি আমি যে আসলে কথাটা recently ইন্ট্রোডাকশন প্লাবন, হ্যাঁ শোনো না, না, ভাই, না, আমি একটা কথা বলতে যাচ্ছি, এই ফেমিনার কথা উঠলো, কিন্তু প্লাবন আমার যতটুকু জানি যে প্লাবন যে কাজ করতেছে, অটোমেটিকলি আমার ধারণা হচ্ছে যে ও এখন চুল কাটার অনেকটা ট্রেনিং পেয়ে গেছে। তো অনেক মানুষকে চুল ওর কাটতে হয় না। চুল কেন আমাদের এটা আলাদা, ও আলাদা বারবার আসে। আলাদা বাউন্ডারি আছে। ওকে ওকে শোন ভাই, হ্যাঁ, কি আপনি বলবো? কোথায় আছেন, কি করতেছেন, যদি আমার যারা অডিয়েন্স যারা আছে বা যারা ভিডিওটা দেখবে, তো একটু একটু করে আসলে মনে করতেছিলাম কি যে আসলে আমার ভিডিওগুলো মানে ভিউ হয় না, বাট দেখছি যে ভালো ভিউ হয়, মানে এটা আমাদের Okay, অডিয়েন্স আলহামদুলিল্লাহ। আছে আসলে আমাদের তো টার্গেট, আমার তো টিজি অনেক ন্যারো, আমি তো অনেক নিশ নিয়ে আমি কাজ করি। সো আসলে আমার যে অনেক বেশি ভিডিও ভাইরালও হতে হবে, অনেক মানুষও দেখতে হবে এটা না, যাদের দরকার তারাই দেখবে। তো শোন ভাই, যাদের দরকার তারা খুঁজেই দেখবে আর কি। খুঁজেই দেখবে আসলে। হ্যাঁ তো শোন ভাই, আপনি যদি আপনার পরিচয়টা যদি একটু দিতেন, আমি তো আমার মতো করে পরিচয় দিচ্ছি, তো আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন। আমার নাম সাব্বির রহমান, আমি ইউকেতে 2022-তে আসলাম মাস্টার্স একটা কোর্সে, বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে। তো এই তো, কোন ইউনিভার্সিটি? আমি এখন আছি লন্ডনে। আমি ছিলাম হচ্ছে গিয়ে হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার, এটা হার্টফোর্ডশায়ার। প্লাবন। আমার নাম এমডি রাফিদ ইসলাম। আমি ইউকেতে আসি অ্যাজ আ ডিপেন্ডেন্ট উইথ মাই ওয়াইফ ব্যাক ইন 2021 ডিউরিং দ্য প্যান্ডামিক। এখন প্রথমে আসছিলাম কার্ডিফে, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে। তারপরে ওখান থেকে কার্ডিফ থেকে এখন মুভ করে সমারসেটে চলে আসছি ইংল্যান্ডে। এই তো চলছে গাড়ি যাত্রাবাড়ি। এই তো চলতেছে। আচ্ছা না আচ্ছা, যেহেতু এখানে কাজ আর বাসা। প্লাবন হলো গিয়ে যে আমাদের এখানে সব সিনিয়র, মানে যে ইউকে যাওয়ার ব্যাপারে আর কি। হ্যাঁ, সো প্লাবনকে যদি আমি মানে পা রেখেছে সবার প্রথমে, সবার প্রথম এবং ট্রিপলার এবং ট্রিপলয়ের আমি, হ্যাঁ, ট্রিপলয়ের প্রথম মনে হয় প্রথম এই হচ্ছে গিয়ে, হ্যাঁ, সবকিছুই প্রথম আর কি। সো প্লাবন এই যে প্রথম, মানে ও হচ্ছে গিনি পিগ বেসিক্যালি। ওকে দিয়ে তোমার বড়শিটা খাওয়াই আর কি। এটা বাদ এটা দেওয়া যাবে না। আনসেন্সর না, সব কথা হবে। আর ও ও হচ্ছে মাগুর মাছ, ও যে কোনো মসজিদে যে কোনো আলারি খায় ওকে খাইতেছে। আচ্ছা এই প্লাবন, আচ্ছা এখন ব্যাক ইন 2021 আর টিল 2024 আসলে মানে ইউকের আপ ডাউনস বা অপরচুনিটি বা ডিফিকাল্টিস কি কি ছিল, তুই যেটা যেটা ফেস করছিস, যে ওই সময় গিয়ে সুবিধা ছিল বা প্যান্ডেমিকের মধ্যে গেছিস, কাজে একটা ক্রাইসিসও ছিল, এখন 4 বছর পরে এসে কি মনে হচ্ছে? আমি তো এর আগেও ট্রিপলয়ের আরেকটা, আমি কি বলবো, মানে ভিডিওতে আমি এর আগেও বলছি, এখন বলতেছি যে আসলে শুরুটা মানে বিগিনারদের জন্য কখনোই স্মুথ না। মোস্ট অফ দ্য কেসে আমি বলবো 99% কেসে স্মুথ না, ডিফিকাল্ট। কারণ টোটালি নিউ একটা কালচার, এনভায়রনমেন্ট, নিউ ল্যাঙ্গুয়েজ, এভরিথিং নিউ, সবকিছু। তো ওটার সাথে কোপ আপ করাটা আসলে ডিফিকাল্ট। তারপরে আরো আমি যখন ছিলাম তখন তো প্যান্ডামিকের টাইম আরো ডিফিকাল্ট ছিল, সবকিছুই মানে টোটাল ওয়ার্ল্ডই ডিফারেন্ট ছিল ওই সময়। ফার্স্ট দিকে চ্যালেঞ্জিং ছিল, বাট
আল্লাহর অশেষ রহমতে খুব দ্রুত আর কি ওইটা কাটায় উঠতে পারছিলাম। ফার্স্টে তো আমি লন্ডনে ছিলাম প্রায় ১-১.৫ মাসের মতো। খুব ডিফিকাল্টিজ এর মধ্যে দিয়ে গেছে। কাজ পাচ্ছিলাম না, কোনো কিছু। বাসা ম্যানেজ করতে ডিফিকাল্টি ফেস করছি। পরবর্তীতে যখন কার্ডিফে শিফট করি, তারপরে আস্তে আস্তে বাসার কাজ সবকিছু শুরু করি আর কি। এরপর আল্লাহর রহমতে আর কোনো প্রবলেম হয় নাই আমার। ওই শুরুটাই আসলে, শুরুটা শুরু করতে পারলেই আর কি এরপরে আর আমার মনে হয় না কাউকে একটু পিছিয়ে ফেলা দেখতে হয় আসলে। মানে একটা স্টুডেন্ট বা একটা যে নতুন যে নিউ কামার হিসেবে যে ইউকেতে জয়েন করে, তো তার হুম। আমার কাছে পার্সোনালি আমি আসলে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আসলে আমার মনে হয় যে আসলে ২ টা জিনিস যদি সাপোর্ট পাওয়া যায়, ফার্স্ট অফ অল বলতে যে প্রথম বাসা পাওয়াটা আর সেকেন্ডলি প্রথম কাজ পাওয়াটা। এইটা দুটো হুম, যদি আসলে একটা হেল্প পাওয়া যায় তাহলে মানে তারা নেক্সট আসলে ওরকম আর কিছু লাগে না মনে হয়, বা মোটামুটি সে একটা দাঁড়ানোর পর্যায়ে চলে যায় নাকি? উম হ্যাঁ, স্টুডেন্টদের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং আমি বলব। কারণ স্টুডেন্টদের তো ওয়ার্ক লিমিটেশন আছে একটা, অনলি 20 আওয়ার্স। সো এমপ্লয়ারদের ক্ষেত্রে যেটা হয় কি, ওই 20 আওয়ার্স এর জন্য স্টুডেন্টদেরকে অনেকেই নিতে চায় না। ভাবে যে ওদের ক্লাসের সাথে মিল করে রোটা বানাইতে হবে। আবার 20 আওয়ার্স ক্রস করা যাবে না। তাহলে এমপ্লয়ার একটা বিপদে পড়বে। স্টুডেন্টের আবার একটা বিপদ হতে পারে হোম অফিস থেকে বা ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের থেকে একটা প্রবলেম হতে পারে। সো যার কারণে আমি বলবো যে এমপ্লয়ারের পার্সপেক্টিভ থেকে তারা একটু ট্রাই করে ফুল টাইমার দেখতে। তো তারপরেও স্টুডেন্টরা তো কেউই বসে নাই। হয়তোবা শুরুর দিকে একটু প্রবলেম হয়, বাট সামহাউ সেটা ম্যানেজ করেই ফেলে। ঠিক আছে। স্টুডেন্টদের, বাট ডিপেন্ডেন্টদের ক্ষেত্রে এটা খুব ইজি হয়। ডিপেন্ডেন্টরা খুব ইজিলি জব ম্যানেজ করে ফেলতে পারে, কারণ তাদের কোনো ওয়ার্ক লিমিটেশন নাই। তারা ইজিলি খুব, যেমন আমি বলবো আমার ওয়াইফের চেয়ে আমার জব পাইতে ইজি হয়েছে, কারণ আমার কোনো প্রবলেম ছিল না। আমার কোনো ক্লাসের প্রবলেম নাই, ওয়ার্ক লিমিটেশন ছিল না, আমাকে নিয়ে রোটা বানাইতে কারো কোনো প্রবলেম হইতো না। তো যার কারণে ইজিলি এমপ্লয়ার চুজ করে আসলে ফুল টাইমারদের বেশি। হাজব্যান্ড টাইপের স্পাউস নিয়ে গেলে পরে একটা সুবিধা হয় যে আসলে দুজনেই ইনকাম করতে পারে। সো একজন টিউশন ফিস এক্স্যাক্টলি, হ্যাঁ, প্রেশার নিতে পারে আর একজন অ্যাকোমোডেশন প্রেশার নিতে পারে। সো এই প্রেশারটা আসলে ভাগ হয়ে যায় আসলে। শোন ভাই, আপনি তো ইউকেতে গেলেন ২০২২-এ, হ্যাঁ, হ্যাঁ, 2022। 22 সেপ্টেম্বর ইনটেকে। সো ভাই আসলে আপনি তো, আমি যতটুকু জানি, হ্যাঁ, যে আপনি খুব হ্যান্ডসাম স্যালারি পেতেন বাংলাদেশে। হ্যাঁ, যেন আপনি এই হ্যান্ডসাম স্যালারি বাদ দিয়ে কেন আপনি মানে ইউকেতে যাওয়ার প্ল্যান করলেন? বা মানে আসলে আপনার কি মনে হয় আসলে একটা ব্রিটিশ ডিগ্রি আপনাকে আসলে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে? দ্যাটস ওয়াই আপনি আসলে এরকম একটা হ্যান্ডসাম স্যালারিকে আপনি স্যাক্রিফাইস করে, ইগনোর করে, হ্যাঁ। হ্যাঁ, ইগনোর করে এই বৃদ্ধ বয়সে আবার পড়াশোনা শুরু করার জন্য আপনি আবার ইউকেতে গেলেন। মানে এটা আসলে কারণটা কি? মানে মানে এটা একটা অ্যাবসার্ড জিনিস না? যে আপনি এই যে 6 ডিজিটের এই লোভনীয় চাকরি, যেটা বাংলাদেশের যারা ফ্রেশ গ্র্যাজুয়েট বা যারা রাইট নাও স্ট্রাগলিং করতেছে, তাদের একটা মানে ড্রিম যে 6 ডিজিটের একটা স্যালারি পাবে। সো আপনার সেই Right. 6 ডিজিটের স্যালারি ছেড়ে আপনার কিসের টানে আপনি ইউকে ব্রিটিশ ডিগ্রি নিতে গেলেন, বা আপনি এটার ফিউচারটা কি দেখতে পাচ্ছেন আপনি ২ বছর পরে এসে? না, একটা বিষয় হচ্ছে যে মানুষের সবসময় তো ইচ্ছা থাকে নদীর ওই পাড়টা দেখার। তো নদীর ওই পাড়টা আসলে কত সুন্দর এটা দেখারও একটা ইচ্ছা ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার ব্যাচেলর 2013 এ শেষ হইছে। তো এরপরে আমি জবে জয়েন করার পর থেকে আসলে আমি ওই সময়টা পাইনি যে আমি হায়ার স্টাডিটা করব। তো মাস্টার্স এমবিএটা দরকার ছিল, কারণ ১০ বছর একটা এক্সপেরিয়েন্স, ৮-৯ বছরের একটা এক্সপেরিয়েন্স হয়ে গেছে। কিন্তু আমার মাস্টার্স নাই বা এমবিএ নাই। তো জিনিসটা মাঝে, মাঝে আমাকে পেইন দিত যে অন্তত একটা মাস্টার্স বা একটা আ এমবিএ শেষ করি। তো এরকম ইচ্ছা ছিল না যে ইউকেতেই আসার। বাট আনফরচুনেটলি বলেন, ফরচুনেটলি বলেন, আমি এখানে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ যে এখানে আসছি এবং ডিসিশন কি ভুল ছিল ডেফিনিটলি নাকি? এখানে আসার পরে বুঝে নেই। ডিসিশন কি ভুল ছিল? আহ ডিসিশন যখন নিয়ে ফেলছি এখন আর এটা নিয়ে আফসোস করি না যে ভুল ঠিক। তো এখন এটাকে মেনে নিতে হবে। এটাই মানতেছি। তো ভুল হয় নাই আসলে, বেসিক্যালি যেটা হচ্ছে যে আমার অ্যাচিভমেন্ট হচ্ছে যে বাংলাদেশে একটা পরিবেশ আমি দেখে আসছি। সেখানে একটা জবের নেচার দেখে আসছি। আ এখানে আসার পর ডিফারেন্ট সিনারিও। তো এটা একটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। কারণ এক হচ্ছে গিয়ে আমি প্রায় ১০ বছর পরে আসলে স্টাডিজ শুরু করলাম। সেটা আমার জন্য একটু হার্ড। কিন্তু হচ্ছে গিয়ে ডিফারেন্ট পরিবেশে নতুন করে শুরু করতে হচ্ছে, যেখানে আসলে ফ্যামিলি মেম্বার নাই। দেন এখানে ল্যাঙ্গুয়েজের একটা ডিফিকাল্টিজ আছে। সো সবকিছু মিলে নিজের সব
খরচ, লিভিং কস্ট, এভরিথিং ম্যানেজ করে স্টাডি করার পাশাপাশি এটা একটা টাফ ডেফিনেটলি সবার জন্যই টাফ। আর ইন দ্য মিন টাইম একটা জিনিস আমি অ্যাচিভ করছি, যেটা হচ্ছে কনফিডেন্স গ্রো হয়েছে। কারণ এখন বাংলাদেশ থাকলে হয়তো বা মনে করছি যে হ্যাঁ শুধু জবই করতে পারবো, কিন্তু মানে একটা মানুষকে চলতে হলে নিজেকে অনেক কিছু ফেস করতে হয়। তো এখানে আসার পর ওই বিভিন্ন স্ট্রাগল গুলো ফেস করার সাথে সাথে চিন্তা করলাম যে আগে হয়তো বা ভালো রান্না করতে পারতাম না, এখন খাওয়ার জন্য হলেও, নিজে খাওয়ার জন্য হলেও রান্নাটা করতে হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে রান্নার স্কিলটা হয়ে গেছে মোটামুটি, এখন রান্না করতে পারি, নিজে খাইতে পারি। কিছু ফ্রেন্ড সার্কেল আসলে খায় যখন, তখন যারা বলে যে ভালো হয়েছে, তখনও ভালো লাগে যে হ্যাঁ একটা স্কিল তো গ্রো হলো। তারপর হচ্ছে যে কখনো ফ্যামিলি থেকে ছাড়া আসলে বাইরে থাকি নাই, মানে একা থাকি নাই কখনো, তো সেটাও একটা স্কিল মনে হয় যে অ্যাচিভ হয়েছে, যেটা হয়তোবা যারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে আসতো পড়াশোনার জন্য ঢাকাতে, তারা যে এই ম্যাথ লাইফ বা এই একা থাকার যে অভ্যাসটা তারা হয়তো বাংলাদেশেই পাইছে। আমি হয়তো বা ফ্যামিলিতে ছিলাম, ঢাকাতে ছিলাম, সেই ক্ষেত্রে আমার ওই সুযোগটা হয় নাই। আর যখন আমি দেশের বাইরে আসছি তখন আসার পরে এগুলো ফেস করতে হয়েছে, তো আলহামদুলিল্লাহ সেগুলো কেউ মানে ওভারকাম করতে পারছি। আর এছাড়া হচ্ছে যে নতুন কালচার দেখতেছি, নতুন মানুষদের সাথে মেলামেশা হচ্ছে, ইন্ট্রোডাকশন হচ্ছে, সো তাদের সাথে একটা গুড রিলেশন হচ্ছে, সো কমিউনিকেশন স্কিলটাও বিল্ড আপ হচ্ছে। তো এটা আসলে অনেক বড় একটা জিনিস, কারণ বাংলাদেশে তুমি নর্মালি হচ্ছে গিয়ে তোমার সারাউন্ডিং যেসব মানুষকে চিনো তাদের সাথে আসলে তোমাকে ওঠা বসা করতে হয়, শুধু সেগুলো সবাই হচ্ছে মোরালেসলি বাংলাদেশি। তো এইখানে আসার পর তোমাকে আসলে অনেকগুলো মানুষের সাথে মানে মিক্স কালচারে তোমাকে থাকতে হবে। কিছু কিছু কালচার তোমাকে দেখা গেছে তোমার জন্য নিউ, তোমার জন্য মানে এইটা থেকে কিছু শেখার আছে। এখানে অবশ্যই প্রত্যেকটা কালচারেরই কিছু ব্যাড দিক আছে, গুড দিক আছে। সো মানে সেটা তুমি কিভাবে তোমার ব্রেন দিয়ে তুমি সেটাকে ডিফাইন করবা যে তোমাকে আসলে কোন জিনিসটা নিতে হবে, কোন জিনিসটা লিভ করতে হবে। তো আমি মনে করি যে এখানে আসার পর আসলে অনেকগুলো বিষয় তোমাকে অটোমেটিকলি স্কিল, মানে তোমাকে কনফিডেন্স লেভেলটা হাই সময়ের করবে। সাথে সাথে নিজেই আসলে স্কিলটা ডেভেলপ করতে হয় আসলে, না চাই না করে অটোমেটিক্যালি হয়ে যায়। তো প্লাবনের কাছে যদি আমি একটা কোশ্চেন যদি আমি জিজ্ঞেস করি, এটা যে আমরা আসলে দুবাইতে বা কাতারে বা সৌদি আরবে বাংলাদেশ থেকে অনেক আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, এর মধ্যে আসলে টু বি অনেস্ট ম্যাক্সিমামে আসলে আনএডুকেটেড পার্সন যাচ্ছে আর কি দুবাইতে বা কাতারে। আমরা বলতে পারি যে আসলে এই শ্রম ভিসায় বা ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশ থেকে অনেক আনএডুকেটেড পার্সনরা তারা দেশের বাইরে গিয়ে ইনকাম করতেছে। এখন আমি যদি এইটা চিন্তা করি বা এটা কি কোনোভাবে কি বলার সুযোগ আছে নাকি যে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডাতে আমরা স্টুডেন্ট ভিসার নামে আমরা এডুকেটেড লেবার পাঠাচ্ছি? জিনিসটা কি এরকম হইতেছে নাকি আসলে আমরা যারা দেশের বাইরে যাচ্ছি আসলে আমরা একটা হায়ারটা অ্যাম্বিশন নিয়ে যাচ্ছি, যে আসলে আমি এখানে গিয়ে মাস্টার্স করব, দেন সেখান থেকে আমি একটা এক্সপিরিয়েন্স নিব, যে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসলে আমি আমার ফিউচার ক্যারিয়ারে হলো গিয়ে যে আমি এটাকে ইউটিলাইজ করে ভালো একটা পজিশনে যাব, যে অড জব করতেছি না, আমি একটা ভালো জবের মাধ্যমে আসলে আমি আমার এই ডিগ্রিটা যেটা অর্জন করছি বা আমি বাংলাদেশ থেকে যে ইনভেস্টমেন্ট করে গেছি, একটা স্টুডেন্ট যেমন 15 লাখ 20 লাখ টাকা খরচ করে সে দেশের বাইরে যায় ইনিশিয়ালি। কোশ্চেন অনেকগুলি হয়ে গেছে, বাট উত্তর হলো গেছে একটাই, আসলে আমরা কি মানে আসলে কি আমরা এডুকেটেড আমি লেবার পাঠাচ্ছি নাকি আসলে আমি কিছু স্বপ্নবাজ তরুণকে পাঠাচ্ছি যাদের ড্রিমটা অনেক বড়, যাদের আসলে ওই যে দিন আনবো দিন খাবো এরকম না। না, আমি বুঝতে পারছি কোশ্চেনটা। বিষয়টা একটু কমপ্লিকেটেড আসলে। আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা তো বাংলাদেশ হলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তো আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আমাদের মতো যারা আসে তাদের আহ, আসলে মেইনলি টার্গেট থাকে হচ্ছে ডেভেলপড কান্ট্রিতে সেটেল হওয়া। এটাই কিন্তু আসলে মেইন উদ্দেশ্যটা থাকে তাদের, যে সামহাও তাদেরকে এই জায়গায় পার্মানেন্ট রেসিডেন্সি না বা সিটিজেনশিপ না, এটাই কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে সবার টার্গেট থাকে। এখন এই বিষয়টা একটু কমপ্লিকেটেড এই প্রত্যেকটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সেটেলমেন্টের বিষয়টা। ভালোই, আমি বলবো যে ভালোই কমপ্লিকেটেড, ইটস নট ইজি। এটা কি শুধুমাত্র ইউকের জন্যই কমপ্লিকেটেড নাকি ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা সবগুলির জন্য কমপ্লিকেটেড? I don't think so. এই মোরাললেস ইমিগ্রেশন পলিসি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির প্রত্যেকটাতেই এক্স্যাক্টলি কোয়াইট সিমিলার। এক্স্যাক্টলি। কোয়াইট সিমিলার। আমি এক্স্যাক্টলি জানি না যে কি কি রুলস,
but it's not easy. Nowhere. Not even Canada, USA, Australia, New Zealand, UK, or other European countries. It's not easy. Immigration policy more or less তাদের একটা স্ট্যান্ডার্ড আছে, যার কারণে এই সমস্ত কান্ট্রিগুলো এখনো তাদের ইমিগ্রেশন পলিসির একটা স্ট্যান্ডার্ড থাকার কারণেই তাদের পাসপোর্টের র্যাঙ্কিংও এত হাই এবং সবাই এই সমস্ত দেশে যেতে চায়। এগুলো যদি ইজি হয়ে যেত তাহলে তো অবভিয়াসলি আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে অবভিয়াসলি এখানে আসতে চাইতাম না। আমাদের আসার উদ্দেশ্য কি? অবভিয়াসলি বেটার লাইফ। তো এখন এই সেটেলমেন্টের জন্য অনেক কাঠকয়লা পোড়াতে হয়। এখন আমি বলবো যে এডুকেশন ছাড়া, প্রপার এডুকেশন ছাড়া এই সমস্ত রুলস রেগুলেশনস মেনে প্রপার ওয়েতে সিটিজেনশিপ অর্জন করাটা সবার পক্ষে পসিবল না। তো এডুকেশন অবভিয়াসলি এডুকেশনের মর্ম তো সব জায়গায়, সারা ওয়ার্ল্ডে সব জায়গায় আছে, এটা বলাই বাহুল্য। কেউ যদি বলে যে না এডুকেশন বৃথা, নো নো নো, দ্যাটস নট রাইট, দ্যাটস টোটালি রং থিং। এখন কিছু কিছু ক্ষেত্রে ডিফিকাল্টিজের কারণে হয়তোবা আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা তারা আসলে ওইভাবে যেরকম এক্সপেকটেশন নিয়ে জবগুলো চাই, যে এক্সপেক্টেড জব চাই, হয়তো ওইগুলো পাই না। এটা হয়তো পাই, বাট রিসার্চ ইস্যুগুলো দাঁড়ায় যে আমার, যেমন আমি ইউকে কথাই বলি, আমার দরকার হচ্ছে স্পন্সরশিপ। আমার দেশে, এই দেশে যদি থাকতে হয় কয়েকটা ওয়ে, তার মধ্যে আমি বলবো যে ইজিয়েস্ট ওয়ে 5 ইয়ার্স স্পন্সরশিপ হলে আমি আইলার অ্যাপ্লিকেশন করতে পারবো, তারপর আমার সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন। এখন সেই 5 ইয়ার্স এর যে স্পন্সরশিপ, এটা তো ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট, ইটস নট ইজি। তো এখন অনেক এমপ্লয় দেখা যায়, আমার কথার কথা, সাপোজ আমি মার্কেটিং এ স্টাডি করছি, এখন আমি সামনে একটা মার্কেটিং জব পেয়েও গেছি, কিন্তু আমার এমপ্লয় সে আমাকে স্পন্সর করতে যাচ্ছে না। কেন করতে যাচ্ছে না? কারণ তার লাইসেন্স নাই, ফার্স্ট অফ অল স্পন্সর লাইসেন্স নাই। কারণ আমাকে স্পন্সর করার জন্য দেখা গেছে তার বাকি 10 জন এমপ্লয়ি তারা হচ্ছে সামহাউ ইউকে পাসপোর্ট হোল্ডার অর ইউরোপিয়ান ইউনিয়ন পাসপোর্ট হোল্ডার, তাদের ভিসার কোনো ইস্যু নাই। আর আমাকে হয়তোবা তার দরকার, বাট এতটাও দরকার নাই যে আমাকে নেওয়ার জন্য তার আবার স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে, আবার পিছিয়ে তার টাকা ঢালতে হবে, হোম অফিস থেকে পারমিশন নিয়ে আবার আমার ভিসা ইস্যু করতে হবে। তো দেখা গেছে যে আমি ওই জবটা পাইলেও আমি ওখানে থাকতে পারতেছি না ওই জায়গাটাতে, ভিসার ইস্যুর এই জটিলতাগুলোর কারণে। আমি কিন্তু ইউকেতে আসার পরে আমি কয়েকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা মার্কেটিং ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করছি এবং তারা আমাকে জব অফার করছে, কিন্তু যখন তারা দেখছে যে আমার ভিসা শর্ট টাইম, স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট ডিপেন্ডেন্ট বা এরপরে পিএসডব্লিউ, এগুলো তো শর্ট টাইম ভিসা, 2 ইয়ার্স বা 1.5 ইয়ার। তো তখন সে বলতেছে তো এটা তো আমার পরবর্তীতে গিয়ে তোমার প্রবলেম হবে, আমি কিন্তু আমার স্পন্সরশিপ লাইসেন্স নাই, আমি কিন্তু তোমাকে স্পন্সর করতে পারবো না। তো তখন শুরুতে কিন্তু আমি ওই জায়গা থেকে চলে আসতে হইতেছে, আমার তখন অন্য কিছু দেখা লাগতেছে। আমার স্টাডি ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেটা না, সেই ক্ষেত্রে সেই জায়গায় গিয়ে আমার খোঁজা লাগতেছে। এই ডিফিকাল্টিস গুলো সিচুয়েশনের কারণে আসলে অনেক এটাকে যদি কেউ বলে যে সিচুয়েশন, এটা টোটালি সিচুয়েশন, এটা টোটালি সিচুয়েশন। এটাই আমি বলবো যে এখন এটাকে যদি কেউ অন্যভাবে বলে যে কি এডুকেটেড, কি যেন টার্মটা, এডুকেটেড লেবার সাপ্লাই, লেবার আমরা এক্সপোর্ট করতে পারি ক্ষেত্রে। বাট যাই হোক, অ্যাটলিস্ট বাংলাদেশে তো উপকার হচ্ছে যে তুমি তোমার ফ্যামিলির জন্য তুমি দেশে তুমি রেমিটেন্স পাঠাচ্ছ, বা তুমি তো রেমিটেন্স যোদ্ধা। সো আলটিমেটলি তবে যেভাবেই একটা মানুষ যাক, যাওয়াটাই তো আসলে মেইন জিনিস। আসলে তো গিয়ে তার সাথে ইলিগাল কিছু করতেছে না। এবং আমি বলবো না যে সবাই যে আমরা অড জব, যেটাকে বলি অড জব করতেছি তা না। অনেকে আমার পরিচিত অনেকে আছে খুব ভালো ভালো সেক্টরে, তারা আছে ভালো ভালো জায়গায় আছে, সামহাউ তারা ওইটা ম্যানেজ করে করতে পারছে, সামহাউ অন্যরা পারে নাই, তারা পারতেছে। এমন তো না যে হচ্ছে না, হ্যাঁ পার্সেন্টেজ একটু কম, বাট করতেছে না তা না, করতেছে। বাট এই পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়বে, এটা ওদের Obviously বাড়বে। আসলে এখন আর ওই দিনটা আমার মনে হয় না নাই যে আসলে আমি রেস্টুরেন্টে জব করে বা আমি অড জব করে আসলে আমি পিআর ফ্যাসিলিটিস বা আস্তে আস্তে ওই দিকগুলিতে যাব। বিকজ অফ আসলে আমার পার্সোনাল ধারণা 2019 থেকে 2024 পর্যন্ত অলরেডি অনেক বেশি ফ্লেক্সিবল ছিল সবগুলি কান্ট্রি মোটামুটি প্যান্ডামিকের পর থেকে। সো এই সময় হিউজ নাম্বার অফ স্টুডেন্ট অলরেডি তারা দেশের বাইরে প্রবেশ করে ফেলছে। সো ম্যাক্সিমাম যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে গেছে তাদের মেইন টার্গেটই ছিল আসলে আমরা ওই অড জবগুলো আগে আমি নিব। সো একটা কান্ট্রিতে আসলে অড জবের তো একটা লিমিটেশন আছে, একটা প্রত্যেক কিন্তু একটা জায়গায় রেস্টুরেন্ট হয় না। সো প্রত্যেক দিনই তো আসলে আমার রেস্টুরেন্টের নতুন লোক হয় না। সো আস্তে আস্তে এই অড জবগুলি কোটাগুলো আস্তে আস্তে ফিল আপ হয়ে যায়, দ্যাটস আসলে জব ক্রাইসিসের কথা বলে। বাট অন দ্য আদার হ্যান্ড আমি যদি চিন্তা করি যে একটা লন্ডনের মতো সিটিতে আমি জুনিয়র সাইবার সিকিউরিটি যদি আমি সার্চ করি পোস্ট, পার্ট টাইম জবের জন্য যদি আমি অ্যাপ্লাই করি, তো
তো আমার মনে হয় যে আসলে না হলেও নিয়ার টু 1000 জব শুধুমাত্র লন্ডনেই অ্যাভেলেবেল আছে। লিঙ্কডইন বা ইনডিড ইউকে থেকে যদি আমি সার্চ করে দেখি যে এইগুলি জব পোর্টাল আছে, বাট আসলে আমরা হয়তো আমাদের সেই স্কিল নেই, দ্যাটস ওয়াই হয়তো বা আমরা সেসব জবের জন্য অ্যাপ্লাই করতে পারি না। সেসব জবের ক্ষেত্রে তো আমি স্যালারিও দেখলাম পার আওয়ার 15 পাউন্ড থেকে 20 পাউন্ড 25 পাউন্ড। সো আসলে আলটিমেটলি কান্ট্রির দোষ দিয়ে আসলে ডিফিকাল্ট কান্ট্রির দোষ দেওয়াটা আসলে আমারও আসলে দেখতে হবে আমার কতটুকু স্কিল। সো বাই দ্য ওয়ে আমি শোভন ভাইয়ের কাছে আরেকটা কোশ্চেন আসি। শোভন ভাই, আপনি তো আপনার ব্যাচেলারের আপনার তো ব্যাচেলার বাংলাদেশ থেকে করছিলেন এবং মাস্টার্সে যাওয়ার সময় আমার যতটুকু মনে হয় যে আপনি 50% না, লেস দেন 50% টিউশন ফিস দিয়ে আপনি দেশের বাইরে গিয়েছেন। সো ইন দ্য মিন টাইম আপনার যে রিমেনিং টিউশন ফিস প্লাস অ্যাকোমোডেশন, এই ফুল কস্টিং কি আপনার ফ্যামিলি থেকে আপনি সাপোর্ট নিলেন নাকি নিজে আর্ন করলেন, বা আদৌ কি আসলে ইনকাম করে টিউশন ফিস দিয়ে অ্যাকোমোডেশন দিয়ে কি ইউকেতে বা লন্ডনে কি আসলে থাকা যায় কিনা, আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু শেয়ার করতেন। অনেকের এই কোশ্চেন যেখানে ছিলাম আসলে ওই যে প্লাবন অথবা নেক্সট আড্ডাতে ইনশাল্লাহ জয়েন করবে। তো আমরা শর্ট করে ফেলবো, বেশি বড় করবো না, বেশি বড় করলে পরে লেন্দি হয়ে যায় বেশি। তো শোন ভাই, যেহেতু আপনি হলো কি যে ইউকেতে গেলেন এবং লেস দেন 50% টিউশন ফিস দিয়ে গেলেন, তো সেটা কীভাবে ম্যানেজ করলেন, বা আপনার ইয়াগুলি কী ছিল, চ্যালেঞ্জেসগুলি কী ছিল যখন যদি আপনি ম্যানেজ করে থাকেন, যদি একটু বলতেন। না, আমার টোটাল টিউশন ফিস ছিল 14,750। তো ওইটার মধ্যে 1000 আমি আর্লি একটা পেমেন্ট দেওয়ার কারণে আমার একটা ওয়েপার আসলো। তো ওইটা হওয়ার পর আমার টোটাল কস্ট 13,750 ইন টোটাল। তো এর মধ্যে হচ্ছে গিয়ে আমি তোমার হচ্ছে 5,000 টাকা আমি দিয়ে গেছি, মানে দিয়ে আসছি বাংলাদেশ থেকে। তো রেস্ট অফ দ্য অলমোস্ট 9,750 মতো বাকি ছিল আমার। তো এটা আসলে খুব বড় অ্যামাউন্ট। এটা আসলে এই দেশে ফার্স্ট টাইম একটা স্টুডেন্ট আসার পর সে হয়তো বা ব্যাকআপ তার হাতে হয়তো বা 1,000 আর মোস্ট অফ দ্য পার্সনই আসলে ম্যাক্সিমাম 2,000 হাতে নিয়ে আসে। আমি যারা আসলে মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা আসে তাদের কথা বলতেছি। তো রিচ ফ্যামিলির কথা তো আসলে ওই কথা বলে লাভ নেই। তো মিডল ক্লাস থেকে যারা আসে তো তারা মোরাললেস ম্যাক্সিমাম 2,000 পর্যন্ত হয়তো বা হ্যান্ড ক্যাশ নিয়ে আসে সাথে আসার সময়। তো এর মধ্যে আসার পর তাকে বাসা রেন্টে নিতে হয়, তার কিছু জিনিস কিনতে হয়। তো দেখা গেছে সেগুলোর কারণে দেখা গেছে যে 1,000 টাকা অলমোস্ট ম্যাক্সিমাম 1,000 এর বেশি খরচ হয়ে যায় অ্যাডভান্স নিয়ে বাসা ভাড়া দিয়ে সবকিছু দিয়ে আসলে ফার্স্ট টাইম খরচ হয়। তো এরপর আসলে মানে আসার সাথে সাথেই জব সবাই পায় না। যাদের হয়তো মার্কেট থেকে কিছু রিলেটিভ থাকেন তারা হয়তো তাদের হেল্প করেন, হয়তো সেক্ষেত্রে তারা কিছু আসার সাথে সাথে জবের সোর্স হয়ে যায়। বাট মোস্ট অফ দ্য কেসে হচ্ছে গিয়ে প্রায় 60-70% কেস হচ্ছে গিয়ে তাদের আসার পর অলমোস্ট 1 or 2 মান্থস মতো বসেই থাকতে হয়, কারণ সে এসেই জব পায় না। তো এটা একটু টাফ। এই 2 মাস তাকে চলতে হবে। 2 মাস তার যেটা আমি আশা করি ফিল করছি হচ্ছে যে ইউকে আপনার ইনকাম থাকুক আর না থাকুক আপনার খরচ আছে। আপনি একটা দিন আসেন, আপনি একটা দিনই হচ্ছে কি আপনার খরচ আছে, আপনার ইনকাম থাকুক না থাকুক। যখন খরচ আছে তখন আসলে আপনাকে করতে হবে, খরচও করতে হবে, ইনকামও করতে হবে। তো সেক্ষেত্রে ফার্স্ট টাইম মোরালেস সবসময় হয় না যে আসার সাথে সাথে আপনি একটা জবে পেয়ে গেলেন, আপনি জয়েন করে ফেলছেন। তো এখানে ক্ষেত্রে অনেক সময় যদি খুব বেশি লাকি হন খুব কুইকলি পাবেন, আর যদি একটু ধৈর্য ধরেন হয়তো বা 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে আপনার জব ইনশাল্লাহ হয়ে যায় এইখানে। কিন্তু এর জন্য হার্ড ওয়ার্ক করতে হবে, খুঁজতে হবে, যাইতে হবে, একটু ইগোটাকে ডাউন করতে হবে, যে হয়তো বা কিছু মানুষকে বলতে হবে যে আমার জব লাগবে। হ্যাঁ, এটা সত্যি কথা যে আপনি আসার সাথে সাথে হয়তো বা যেমন আমি বাংলাদেশের চেয়ার টেবিলে বসে জব করে আসছি, 9 to 5 জব করে আসছি। তো আমার জন্য একটা প্রবলেম ছিল, কারণ আমি একটা হ্যাবিচুয়েট হয়ে গেছিলাম ওই টাইম ফ্লেক্সিবল আমার আমি অ্যাডজাস্ট হয়ে গেছিলাম। তো এখানে আসার পর দেখা গেছে যে 9 to 5 আমি জব করতে পারতেছি না। আর ডেফিনেটলি শুরুতে আসার পর আমার যতই বাংলাদেশি স্কিল থাকুক না কেন, নট অনলি বাংলাদেশে, যে ব্যাকগ্রাউন্ড কান্ট্রি থেকে আসুক না কেন, যদি স্টুডেন্ট ভিসায় আসে তো সেক্ষেত্রে আসলে তার ওই যতই স্কিল থাকুক আসলে এই দেশে আসার পর ওই স্কিলটা শুরুতে মানে খুব একটা ওয়ার্কেবল হয় না যে ওই স্কিলের মাধ্যমে সে কিছু করবে। হ্যাঁ, যদি এটা হইতে পারে যে বা সে একটা ভালো শেফ, সে বাংলাদেশের শেফ ছিলেন, তার কেরিয়ার শেফ লাইনে ছিলেন, সে হয়তো কিছু করতে পারবে হয়তো বা যারা দেখা গেছে যে নার্সিং বা মেডিকেল ব্যাকগ্রাউন্ড তাদের হয়তো অফিসে কিছু বেনিফিটেড হতে পারে। কিন্তু যারা মানে টেকনিক্যাল পারসন না, তাদের ক্ষেত্রে ওই শুরুটা আসলে এরকম মানে অড বলা যায় না। আসলে আমরা বাঙালিরা এই টার্মটা ইউজ করি অড। বেসিক্যালি এখানে আসলে সব কাজই কাজ। সব কাজই কাজ। অড মানে আলটিমেটলি
অ্যাব্রোড আসলে অড বলে কিছু তাহলে ভাই আপনার কথা হলো যে ভাই আপনি মোটামুটি কাজ করে আপনার অ্যাকোমোডেশন প্লাস টিউশন ফিস ম্যানেজ করতে পারছেন, বাট ইটস চ্যালেঞ্জিং বাট ইটস পসিবল। না। এখানে যেটা হচ্ছে যে ডেফিনেটলি এখানে আমি যখন ঠিক আছে দেখুন যে সবাই মানে যে কেউ চেষ্টা করলে পারবে, কিন্তু তার জন্য ওই যে পেশেন্স থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, কারণ আলটিমেটলি এই খুব শর্ট টাইমে আপনাকে অনেকগুলো টাকা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হয় সেটাকে হচ্ছে কি আপনাকে ওই ম্যানেজমেন্ট 7 ডে কাজ করতে হবে, 7 ডে কোনো রেস্ট হবে না, এবং হচ্ছে গিয়ে লং শিফট গুলো করতে হবে। এখন প্রথম দিকে আসলে একটু টাফ হয়ে যায়, কারণ যারা আসলে মানে ব্যাচেলারের জন্য আমি বলতেছি একটু টাফ, কারণ ব্যাচেলার 3 ইয়ার্স পর্যন্ত তাকে এই পেমেন্ট স্কিমটাকে চালাইতে হবে। আর আমাদের যারা মাস্টার্স বা এমবিএ তে আসে তাদের আসলে 1 বছর বা 1.5 বছর সেটা খুব একটা অল্প সময়ের মতো। তো 20 ঘন্টা 20 আওয়ার্স যে ওয়ার্ক লিমিট থাকে স্টুডেন্ট, সেই লিমিটের মধ্যে আসলে মানে টাফ, একটু টাফ, আমি বলবো না যে সহজ, টাফ, ডেফিনেটলি টাফ, কারণ 20 আওয়ার্স জবে আসলে টোটাল লিভিং কস্ট প্লাস হচ্ছে যে টিউশন ফিস দেওয়া একটু টাফ। বাট তারপরেও যদি পাশাপাশি যেখানে আসলে আমি বলবো না এটা আসলে ঠিক না, বাট মোস্ট অফ দ্য কেসে হচ্ছে গিয়ে স্টুডেন্টরা আসলে ক্যাশ ইন হ্যান্ডটা করে পাশাপাশি। তো 20 আওয়ার্স করতে করতে দেখা গেছে অনেক সময় দেখা যায় যে রেস্টুরেন্ট বা যেখানেই জব করতে পারে সে যদি তার ম্যানেজারকে কনভিন্স করতে পারে, ম্যানেজার হয়তো বা তার জন্য এই বেনিফিটটা দিতে পারে, কিন্তু এর জন্য তাকে রিকোয়েস্ট করতে হবে, এবং তাকে রিকোয়েস্ট নট অনলি, সে তাকে তার কাজ দেখাইতে হবে। মানে সে তার ম্যানেজারকে আসলে মুখের কথা দিয়ে তো হ্যাপি করতে পারবে না, এদেশে আসলে মুখের কথা থেকেও কনভিন্সড হয় না, তো তাকে আসলে কাজ দিয়ে তার অ্যাক্টিভনেস দিয়ে আসলে দেখাইতে হবে যে হ্যাঁ আমি ভালো পারি, দেন হয়তো ম্যানেজার খুশি হয়ে তাকে একটা বেনিফিট করতে পারে। আর এছাড়া হচ্ছে যে 20 আওয়ার্স হ্যাঁ হয় হয় না তা না, 20 আওয়ার্স এখন বর্তমানে আওয়ারলি রেট হচ্ছে 1142 লাইক দ্যাট। তো মোটামুটি এখন মোটামুটি একটু ফ্লেক্সিবল হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে 20 আওয়ার্স এরপরে আপনি যদি মাস্টার্সে আসেন তাহলে আপনি 2টা হলিডে পাবেন, যে সময়টায় আপনি হচ্ছে যে ফুল টাইম কাজ করার সময় পাবেন। কিন্তু সেই সময়টা যদি আপনি ওই সময়টাকে ইউটিলাইজ না করেন, কারণ ওই 2টা মানে 2টা প্রোগ্রামই 2টা ইভেন্টই আপনাকে মোটামুটি বছরের যেই মানে ম্যাসিভ ইনকামটা ওই 2টা হলিডের মধ্যে আপনাকে আর্ন করতে হবে। এবং আপনার যদি একটু হাত বড় থাকে, যে খরচের হাত বড়, তাহলে সেই জায়গাটা একটু আপনাকে লিমিটেশনের মধ্যে আনতে হবে, যে হ্যাঁ কিছুদিন আমি একটু মিনিমাইজ করে চলি। আমি একটু মানে ইচ্ছা করলাম যে আমি একটা নাইকি শপে গেলাম বা আমি অনলাইনে নাইকি অর্ডার করে ফেললাম, বিষয়টা এরকম না। না, এটাই বললাম যে তো 20 আওয়ার্স এর ওয়ার্ক লিমিটে করা সম্ভব না এটা না, কিন্তু করা সম্ভব, কিন্তু আপনাকে ওই খরচগুলো, আপনার যে কস্টিং এর হাত যদি বড় থাকে সেগুলোকে আপনাকে মিনিমাইজ করে নিয়ে আসতে হবে, দ্যাট এবং মিনস 1-1.5 বছর আর কি। তো দ্যাট মিনস যদি আমি যদি সামারি করি যে আসলে আমার প্রত্যেক মাসে সেম রকমের যে ইনকাম হবে এরকম না, কোনো মাসে কম হতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টা মাস একটু কম হবে, দেন আবার এপ্রিল থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে কয়েকটা ভ্যাকেশন আছে, যেমন সামারে 3 মাস আছে, দেন স্টার সানডেতে প্রায় 18 থেকে 22 দিনের মতো থাকে, দেন ক্রিসমাস আর নিউ ইয়ার মিলে এখানে আরও 30 দিনের মতো থাকে, মোটামুটি মোরলেস 5 মাসের মতো ভ্যাকেশন থাকে আর 7 মাসের মতো ক্লাস হয়। সো এই 5 মাস আমাকে একটা বাল্ক অ্যামাউন্ট ইনকাম করে রাখতে হবে যাতে বাকি 7টা মাসকে আমি যাতে ব্যাকআপ দিতে পারি ভাই, এরকমই তো জিনিসটা। এইটাই। কিন্তু এর জন্য প্ল্যান করতে হবে, কারণ তাকে প্রথমেই আমাদের মানে ইউকে সব ভার্সিটি আপনাকে হচ্ছে হলিডে লেটার, মানে যেটা হচ্ছে যে আপনাকে টোটাল স্কেডিউল হোল ইয়ারের স্কেডিউল দিয়ে দেয়। তো সেখানে তারা মেনশন করে দেয় কোন সময়গুলো তার হলিডে গুলো থাকবে। তো এইটা যদি সে স্টাডি করে সেটাকে যদি সে আগে থেকে ডিফাইন করে রাখে, কারণ আলটিমেটলি এরকম হয় মোস্ট অফ দ্য কেসে, যেটা হয় যেটা আমি ফেস করছি, আমি জানি আমার হলিডে আছে কিন্তু আমি এটা প্ল্যান করিনি, আমি যেখানে জব করি, কারণ আলটিমেটলি আপনি একটা জায়গায় ঢোকার সাথে সাথে আপনি এই হলিডেতে ফুল টাইম পাবেন না। তো আপনাকে এমন ভাবে প্ল্যান করতে হবে যে আপনি ঢোকার সাথে যে জবটা করতেছেন তাকে আগে থেকে জানিয়ে দেওয়া, যে ম্যানেজারকে আমার ওই সময়গুলোতে হলিডে থাকবে, ওই সময় আমি ফুল টাইম করার রাইট পাবো, আমাকে ওই সময় ম্যাক্সিমাম ফুল টাইমের যত আওয়ার দেওয়া যায় পসিবল এটা ভালো দিক। এটা যদি প্ল্যান না করে তাহলে দেখা গেছে যে ও ওই সময় এসে ফুল টাইমের জন্য সে আদার্স জবের জন্য সে সার্চ করতে থাকবে, সে সার্চ করার সময়টা তার নাই। তো আলটিমেটলি এই সার্চ গুলো করে রাখতে হবে আগে থেকে, ভালো পয়েন্ট, ভালো পয়েন্ট। যে হ্যাঁ সার্চ গুলো করে রাখতে হবে আগে থেকে, যেটা হচ্ছে যে আমার মে মাসের পর থেকে আমি 3 মাসে বা 2 মাসে একটা হলিডেতে যাচ্ছি, হলিডে পড়তেছে, আমার ভার্সিটি ফুল টাইম রাইট আছে, সেই তার আগে থেকে আমার জব সোর্স করে রাখতে হবে যে আমি এই সময়টা এখানে আমি জব করব। এটা খুব শর্ট টাইম, সো আপনি যদি সার্চ করতে অনেকটা সময় নিয়ে নেন তো দেখা গেছে যে পরে আপনি হলিডেটা শেষ হয়ে যাবে, আপনি ওইভাবে আর্ন করতে পারবেন না।
আর ওই যে যেটা বললাম, এই সময়গুলোতে আপনাকে ম্যাসিভ ইনকাম করতে হবে, যেটা আপনাকে ফিউচারে আপনাকে এটা কিছুটা হচ্ছে গিয়ে উটের মতো। আমরা যতটুকু জানি যে উট তার গলার এখানে পানি জমিয়ে রাখে, যে তার মানে ওই সময়টায় যখন বিপর্যস্ত অবস্থায় থাকবে সেই সময় ওইখান থেকে সে জানি পানি নিতে পারে। তো আপনার এটা হচ্ছে সেভিং জায়গা। তো ওই সময়টা আপনি যদি ম্যাসিভ ইনকাম করতে পারেন তাহলে আপনি আপনার সামনের দিনগুলোকে খুব স্মুথলি রান করতে পারবেন। এক্স্যাক্টলি। তো সুমন ভাই, আপনার কথা শুনে যতটুকু বুঝলাম যে আসলে ইউকেতে আপনি যদি স্টুডেন্ট হিসেবে যান, সেক্ষেত্রে টিউশন ফিস প্লাস অ্যাকোমোডেশন নিজের টাকায় ইনকাম করে দেওয়া সম্ভব, বাট আপনাকে একটু টেকনিক্যালি প্ল্যানগুলি সাজাতে হবে। সো ইনশাল্লাহ সুমন ভাই, আপনার সাথে আরও ডিসকাস অনেক হবে ইনশাল্লাহ। এটা ছিল সুমন ভাইয়ের সাথে আমাদের ফার্স্ট এপিসোড। সো ইনশাল্লাহ এই পডকাস্ট রেগুলারই চলবে ইনশাল্লাহ। উইদিন শর্ট টাইমের মধ্যে আমরা ফেস টু ফেস এই ইউকেতে বসেই আমরা ইনশাল্লাহ পডকাস্ট করতে পারবো, আশা করা যায় ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ঠিক আছে চলবে। আজকে রাত অনেক বেশি হয়ে গেছে আসলে আপনাদের সাথে কথা বলার জন্য। মানে আমাদের রাতের বেলা আর কি, আমাদের এখন যেমন বাজতেছে এখন প্রায় অলমোস্ট প্রায় রাত 3টা। সো এই টাইমটা আসলে আপনাদেরকে একটু ফ্রি পাওয়া যায় ওই টাইমের হ্যাঁ, সেটা। ডিউরেশনের কারণে। আর আজকে সানডেও ছিল, আজকে আমার জবও ছিল না, সো টাইমিংটা খুব ভালো ছিল আমার জন্য ফ্রি। আর তুমিও এখন লেট নাইটে এখন ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলে হয়তো। হ্যাঁ, তো যাই হোক, আসলে আমরা ফ্রি ছিলাম, প্লাবনও কিছুক্ষণ ছিল আমাদের সাথে, সেও জব করে আসছে। তো এই টাইমটা আসলে আমরা খুব একটা ফ্রি থাকি না, তো সামটাইমস এই টাইমেও থাকি না, বাট আজকে আসলে মিলে গেছে। যাই হোক, নেক্সট টাইম আমরা আরো কথা হবে, আরো নতুন নতুন অনেক বিষয় আমরাও শিখতেছি, আমরা এখনো শিখতেছি, এর ক্ষেত্রে আরো নিজের উপর ডেভেলপ করার চেষ্টা করতেছি, সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর। যারা আর কি সেপ্টেম্বর থেকে আসবে তাদের জন্য যদি কিছু পজিটিভ কোনো কিছু থাকে আর কি, তাহলে একটু বলে দেন। যেটা হচ্ছে যে যারা সেপ্টেম্বর ইনটেকে আসতেছে তারা কিছুটা চেঞ্জেস আসবে। তার রিজন হচ্ছে যে সেপ্টেম্বর ইনটেকের আগে আমাদের এখানে যে ন্যাশনাল যে ইলেকশন, তো এই জিনিসটা হয়ে যাবে। তো এটা মেবি 4 জুলাই। তো এটা হওয়ার কথা ছিল 2025-এ, বাট এটা আর্লি করে ফেলতেছে। তো আমি জানি না আসলে এখনকার সময় এবং আফটার নির্বাচন ইলেকশনের পরের সিনারিও কি হবে স্টুডেন্টদের জন্য, আমি এখনো জানি না, বাট আই হোপ ইজ ভালো কিছুই হবে, ভালো কিছুই হবে, এটা আমরা আশা রাখতে পারি। আর সেপ্টেম্বর যারা আসবেন তারা অবশ্যই ওই একই কথাই বলি সব জায়গাতেই, যে একটু সেটা প্রিপারেশন নিয়ে আসবেন, কারণ সাডেনলি আপনাদের এখন বাংলাদেশে গরম, এই গরম থেকে হঠাৎ করে সেপ্টেম্বরে আসবেন ঠান্ডাতে। তো ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন যাতে এখানে কোঅপ করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন বাসার ক্রাইসিসটা কিছুটা কম আছে, তো বাসা হয়তো বা আপনারা অ্যাভেলেবেল পাবেন, একটু খোঁজ করে আসবেন বা আগে থেকে যদি অনলাইনে, বাট ওই স্ক্যামের শিকার হবেন না, যে আগে থেকে পেমেন্ট করে ফেললেন অনলাইনে, পরে দেখা গেছে আসার পর আপনি বাসাও পাচ্ছেন না, মানুষকেও পাচ্ছেন না, টাকাও পাচ্ছেন না। সো এই স্ক্যামে এখানে প্রচুর স্ক্যাম হয়, তো এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করে আসবেন। যদি খুব ক্লোজ সোর্স থাকে তাদের মাধ্যমে বাসাগুলো রেন্টে নেন। আর যেটা বলবো হচ্ছে যে প্রথম দিকে আসলে লাক্সারি লাইফ লিড না করাটাই বেটার, যারা স্টুডেন্ট ভিসায় আসবেন মিডল ক্লাস থেকে। তো তারা একটু গুছিয়ে যদি প্ল্যান করতে পারেন, ইনশাল্লাহ খুব একটা টাফ হবে না। ওকে, থ্যাংক ইউ শোভন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ আপনার এই কথাগুলি থেকে স্টুডেন্টগুলো অনেকগুলি প্রিপারেশন নিতেও সুবিধা হবে এবং ইনফরমেশনগুলি কাজে লাগবে। আসলে আমাদের কাজ হলো কিন্তু ইনফরমেশন স্প্রেড আউট করা। সো যার দরকার সেই নিবে, যার দরকার নেই সে তার ভিডিওটা দেখার সেটাই। দরকার নেই। হ্যাঁ, তো থ্যাংক ইউ শোভন ভাই। তুমি একটা ভালো কাজ করতেছো, সবাইকে জানাতে চাচ্ছ ভালো ভালো দিকগুলো, ভালো খারাপ দুইটাই জানাতে হবে, ভালো জানাচ্ছ খারাপও জানাচ্ছ, কিন্তু এর মধ্যে এখন খারাপটা কেউ নিবে না ভালোটা নিবে, এবং কিভাবে তার প্ল্যান করবে লাইফে, এটা তো আসলে তোমার মানে তুমি তো তাকে আর দেখে দেওয়া সম্ভব না, তুমি ডিসিশন তোমার মেক করে তো তোমার আমার জায়গা কাজ, থেকে তুমি যাবে। ডিসিশন মেকিংয়ে হেল্প করে আমার কাজ, বাট মেক করে দাও আমার কাজটা। মানে অ্যাজ এ মেন্টর হিসেবে তুমি গাইড করতে পারো, দ্যাটস ইট। এক্স্যাক্টলি। এছাড়া এর থেকে বেশি কিছু করার নেই। ওকে, বাট এটা ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ যে তুমি মানে মানুষকে এই হেল্পটা করতেছো, যারা আসলে অনেকে মানে যেমন আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, তো আমি স্ট্রাগল গুলো ফেস করছি। আর আমি অবশ্যই বলবো যে হচ্ছে কি এই মিডল ক্লাস মানুষের মানে ড্রিমটা বেশি থাকে এবং তাদের অপূরণের হারও বেশি থাকে, যে তারা সাকসেসফুল হয় না। বাট আমি ওইখান থেকে আসছি, তো আমি বলবো হচ্ছে কি মিডল ক্লাসের অনেক অপশন আছে, কিন্তু এবং তারাই মানে সাকসেসফুল হয়। রিজন হচ্ছে যে তারা ওই স্ট্রাগলটাকে করতে পারে, তারা চ্যালেঞ্জ গুলো নেয়। আর যারা রিচ ফ্যামিলি তারা তো আসলে রিচ কিড। তাদের তো টেনশন নাই। হ্যাঁ, রিচ কিড তো তাদের তো আসলে প্রবলেম নেই, তাদের টাকা না থাকলেও দেখেছে যে এক কলেই টাকা ট্রান্সফার হয়ে যাবে, তো ওইটা নিয়ে অনেকটাই। তো আমার মনে হয় যে ট্রিপল আই যদি আমার মতো মিডল ক্লাস থেকে যারা আসবেন তারা ডেফিনেটলি অনেক ভালো কিছু পাবেন, ভালো সাজেশন পাবেন, ভালো গাইডলাইন পাবেন। তো আমার আমার মনে হয় যে
আমি বলবো যে হচ্ছে কি মিডিল ক্লাসের ভালো বন্ধু টিপ্লয় হইতে পারে। হয়ে আছে আমরা তো হ্যাঁ হয়ে আছে, আরো হবে ইনশাল্লাহ। strictly মানে এবং trust. অবশ্যই ডেফিনেটলি রিচ কিডরাও আসতে পারবেন, অবশ্যই তাদের জন্য ওয়েলকাম। এবং তারা আসলে আরো ভালো ভালো এজেন্সিও আছে, আরো বড় বড় রিনাউন্ড এজেন্সিদের কাছে যেতে পারে। কিন্তু আমি বলবো যে আমি মিডল ক্লাসের জন্য আসলে ট্রিপলয়কে প্রিফার করবো, যে হ্যাঁ ট্রিপলয়ের কাছে যাও। মানে তারা তাদের মানে অন্তত ইউকেতে আসা পর্যন্ত তাদের টাকা আসলে তাদের তো আসলে লিমিটেড টাকা, ধরো তাদের ফান্ডিং খুব লিমিটেড থাকে। কারো হয়তো বা ল্যান্ড সেল করার টাকা, কেউ হয়তো বা দেখা গেছে মায়ের গয়না বিক্রি করার টাকা, কারো হয়তো বা দেখা গেছে যে বাবার পেনশনের টাকা, তো বা প্রভিডেন্ট ফান্ডের টাকা। সো আলটিমেটলি টাকাগুলো অনেকগুলো ইমোশন ইনভলভ। তো দেখা গেছে যে টাকার একটা টাকাও আসলে যাতে মানে ওই জলে না যায়, থাকে না যে জলে যাওয়া বা হারানো বা নষ্ট হওয়া, তা এটা যাতে না হয় এই কারণে আমি বলবো মিডল ক্লাসকে, কারণ রিস্কের যে কোনো জায়গায় তাদের অপশন অনেক। তারা দুই একটা জায়গায় বাস খাইলে ধরা খাইলেও আসলে খুব একটা প্রবলেম নাই। কিন্তু ওই মিডল ক্লাস ফ্যামিলি তাদের একটা একটা কয়েনও যদি মিসিং হয়, সেটাও অনেক বড় একটা লস। আমার কথা হচ্ছে যে এমন জায়গায় যাওয়া উচিত যেখানে আসলে ওই মিসিংটা হবে না। তো সেক্ষেত্রে আমি ডেফিনেটলি প্রেফার করবো হচ্ছে ট্রিপলয়কে। তো এই জন্যই মিডল ক্লাসকে বেশি ফোকাস করতেছি, যে মিডল ক্লাস তোমরা ট্রিপলয়ের কাছে যাও, আর কোথাও যাওয়া লাগবে না। এটা হচ্ছে বিষয়। কারণ মিডল ক্লাসের অপশন কম, যেটা হচ্ছে বসন। মিডল ক্লাসের কিন্তু অপশন কম, ব্যাপারটা বুঝছিস না? তো দেখা গেছে যে যারা মানে তাদের অনেক অপশন, তারা মানে তাদের তাদের ফান্ডিং এর সমস্যা নয় তাদের। যেমন আমি যেটা জানি যে হচ্ছে গিয়ে প্রায় এখন 25-27 লাখ দেখানো লাগে ব্যাংক সলভেন্সিতে। আমি জানি না এখন বাড়ছে কিনা, আমার সময় 25-26 এরকম দেখানো লাগে। মানে অলরেডি বাড়ছে তো আসলে একটু 30 লাখসের মতো যেটা ফিচারেশন দিয়েছে, তারা 30 লাখসের মতো দেখাই দেয় আর কি মোটামুটি হয়। ওকে, তো এই মিডল ক্লাসের কাছে তো এই ক্যাশ নাই, ঠিক আছে? যদি এই ক্যাশই থাকতো সে কিন্তু আলটিমেটলি এই দেশে আসতে চাইতো না। সো এরা বিভিন্ন ওয়েতে, যেমন বিভিন্ন ব্যাংক থেকে দেখিয়ে বা যেভাবেই আসুক, এটা কাট যাবে নাকি? সব কিছু বলার দরকার নেই। ঠিক আছে, যা ইনশাল্লাহ সেপ্টেম্বরে যারা আসতেছেন তাদের জন্য শুভকামনা। এবং হোপফুলি তারা খুব সাকসেসফুল হবেন, ভালো লাগবে, মানে ভালো থাকবেন ইনশাল্লাহ। এবং হোপফুলি রাস্তাঘাটে আমার সাথে দেখা হয়ে যেতে পারে, Exactly. দেখা হলে তো Celebrity অবশ্যই কথা হবে। হ্যাঁ, হ্যাঁ, ছোটখাটো একটা সেলিব্রিটি হয়ে গেলাম, স্টুডেন্টের সিনিয়র ভাই হিসাবে খ্যাতি হয়ে যাবে ক্যারিয়ার ইনশাল্লাহ। হ্যাঁ। ক্যারিয়ার কাউন্সিলর। না, এখনো এখনো মাঝে মাঝে দেখি যে অনেকের সাথে এরকম দেখা হয়ে যায়, যাদের আমি আগে থেকে কখনোই চলে নাই, ঠিক আছে? আবার ট্রিপলয়ে আমার নাম্বারটা শেয়ার করে বিভিন্ন স্টুডেন্টদের। মানে এখনো পর্যন্ত আমি কাউকে এভাবে হেল্প করতে পারিনি, বাট আমি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, সামনে ট্রাই করবো। আই ডোন্ট নো কতটুকু করতে পারবো আর কি। ইনশাআল্লাহ অনেকে হেল্প করছেন, অবশ্যই হেল্প করছেন, অনেকে হেল্প করছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আমি চেষ্টা করতে চাই, চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ আমিও কারো না কারো থেকে পাইছি। তো আমিও চাবো হচ্ছে যে, কারণ এখানে ট্রেনটা এরকম যে যে আগে আসবে সে পরের জনকে হেল্প করবে। বাঙালিকে হেল্প না করে আর কে হেল্প করবে? হ্যাঁ, এটাই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মতো, আমরা তো হিউম্যান বিংস, আমাদের আসলে ভুল বেশি। আমরা কি করি, হেল্প পাওয়ার পর তাকে আর চিনি না, ঠিক আছে? তাকে আর মানে তার সাথে আমার যোগাযোগ কমিউনিকেশন থাকে না। কিন্তু এটা আসলে ঠিক না। আমার কথা হচ্ছে যে সে হেল্প করছে দেখে তার সাথে কথা, যোগাযোগ, কমিউনিকেশন রাখতে হবে, বিষয়টা এরকম না। কারণ আপনাকে এখানে থাকতে হলে আপনাকে একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে। সো আপনার কমিউনিটি যত স্ট্রং, আপনার পাওয়ারও তত স্ট্রং। সো আলটিমেটলি এখন কমিউনিটি ইজ দ্য পাওয়ার। তো আপনি যদি মনে করেন যে তাকে আর দরকার নাই, বা তার কাছ থেকে হেল্প পাইলাম, আমি আর তাকে আমার দরকার নেই, বিষয়টা এরকম না। কথা হচ্ছে যে কমিউনিকেশন থাকলে একটা কমিউনিটি তৈরি হয়। একটা কমিউনিটি তৈরি হলে দেখা যাচ্ছে আপনি একটা কোনো প্রবলেম আছেন, বা আপনি একটা সাজেশন চাচ্ছেন বা একটা ইনফরমেশন চাচ্ছেন, বাট আপনার সার্কেলে যাচ্ছেন তার কাছে নাই। যখন আপনি নেটওয়ার্কের মধ্যে থাকবেন, তখন কারো না কারো কাছে ওই সলিউশনটা আছে, বা কারো না কারো কাছে ইনফরমেশন আছে। কারণ এখন আর ওই কেউ টাকার হেল্প দিয়ে হেল্প করতে পারে না। এটা যে সবাই টাকার হেল্প লাগে মোরাললেস, কিন্তু টাকার থেকে বড় হেল্প হচ্ছে ইনফরমেশন। তো এখন আপনি যাকে যত সঠিক ইনফরমেশন দিতে পারবেন, তার হেল্পটা তত বেশি হবে। কারণ টাকা আপনি আজকে দিবেন, কালকে চলে যাবে, কিন্তু ইনফরমেশন কিন্তু আপনাকে লং টাইম বেনিফিটেড করবে। তো আমি বলবো যে হচ্ছে গিয়ে, যে ইনফরমেশন দিয়ে আপনি হেল্প করতেছে তাকেও আপনি মনে রাখেন, যে আপনাকে ফাইন্যান্সিয়াল হেল্প করতেছে বা অন্য কোনো ভাবে হেল্প করতেছে তাকেও আপনি মনে রাখেন, কমিউনিকেশন রাখেন। এখানে কেউ কারো কাছে কিছু চায় না, যে আপনি হেল্প করছেন তার বিনিময়ে আমাকে এটা দিতে হবে। বাট সে চায় যে কিন্তু তার সাথে কমিউনিকেশন থাকুক, রাস্তায় দেখা হলে কথা বলছে যাতে কমিউনিকেশন থাকে। আরো কথা হবে শোভন ভাই ইনশাআল্লাহ। ডেফিনেটলি। আজকে পডকাস্টটা এই যে ইউকে আড্ডা তাহলে আজকে এই ক্যানটা ইনশাআল্লাহ এটার
সেকেন্ড পার্ট নিয়ে আমরা ইনশাল্লাহ আবার হাজির হবো উইদিন শর্ট টাইম। এরকম হুট করে একদিন পর একদিন আবার প্ল্যান করে কিছু হয় না। প্ল্যান করে কিছু হয় না, একদিন হাঁটতে হাঁটতেও হয়ে যেতে পারে। ট্রু ট্রু ট্রু। এখন তো কফি হাউস তো আছে পিছনে, সমস্যা নাই তো, যে কোনো সময় করা যাবে। হ্যাঁ সেটা, আর ইউকে তো ব্যাকগ্রাউন্ড দরকার নেই। ইউকে যারা আছে তারা মানে আপনি যারা আছে তারা যে কোনো ব্যাকগ্রাউন্ডে করতে পারে। তবে লাইফ চেঞ্জ করতে হলে ইউকেতে আসতেই হবে। ইনশাল্লাহ। ডেফিনেটলি আমার মনে হচ্ছে যে ওই কনফিডেন্স গ্রো করতে হলে ডেফিনেটলি যে কোনো, নট অনলি ইউকেতে আসতে হবে, যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো দেশে যে আমার মনে হয় যে থাকা উচিত 2-5 বছর। ইনশাল্লাহ ঠিক আছে চল ভাই। তাহলে অনেকগুলো আর্মি ট্রেনিং হয়ে যাবে, আর্মি ট্রেনিং নিয়ে আসতে দরকার আছে সবার, আসলে আমাদের কিছু মেনা শেখার জন্য হলেও পরে দেশে বাইরে যাওয়া উচিত। ঠিক আছে চল ভাই। ঠিক আছে বসুন, দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে এভাবে আবার। বেস্ট অফ লাক, বাই বাই।